নমস্কার বন্ধুরা, আজকে বিখ্যাত কালজয়ী বাংলা ছবি যতগৃহ নিয়ে কিছু কথা বলবো। বিখ্যাত পরিচালক তপন সিংহ পরিচালিত যতগৃহ ছবিটি 1964 সালে মুক্তি পেয়েছিল। এই ছবিতে উত্তম কুমার এবং অরুন্ধতী দেবী অভিনয় করেছিলেন। সুবোধ ঘোষের কাহিনী অবলম্বনে এই ছবিটি অভিনয়ের জন্য ভীষণ প্রশংসিত হয়েছিল, কিন্তু ব্যবসায়িকভাবে সেভাবে সফল হয়নি। তবুও এই ছবিটিকে একটি আধুনিক ক্লাসিক ছবি হিসেবে গণ্য করা হয়। 1964 সালে শ্রেষ্ঠ বাংলা ফিচার ফিল্মের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সার্টিফিকেট অফ মেরিট পায়। এই ছবিতে নিঃসন্তান দম্পতি শতদল ও মাধুরীর সম্পর্কের ভাঙন, বিচ্ছেদ এবং দীর্ঘ সময় পর স্টেশনে পুনর্মিলনের গল্প। এই ছবিটির প্রযোজক ছিলেন স্বয়ং মহানায়ক উত্তম কুমার। প্রশ্ন হচ্ছে, ছবিটি কেন সেই সময় ব্যবসায়িকভাবে সফল হয়নি? ছবিটির নাম যতগৃহ। যতগৃহ কথাটির আক্ষরিক অর্থ হল পোড়া ঘর। প্রকৃতপক্ষে চলচ্চিত্রটির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল এখানে দাম্পত্য কলহকে চিত্রিত করা হয়েছে এক অভিনব পদ্ধতিতে। সংসার মানেই শান্তিও থাকবে, আবার অশান্তির ঝড়ও বয়ে যাবে। তো সেই সংসারের মধ্যে দাম্পত্য কলহ এটা একটা বিশেষ অংশ, এবং এই দাম্পত্য কলহকে কেন্দ্র করে প্রচুর ছায়াছবি তৈরি করা হয়েছে। এই বাংলা চলচ্চিত্রটি একটু অন্য রকমের বাংলা চলচ্চিত্র। ছবিতে 60-এর দশকে কথা দেখানো হয়েছে, যে সময়ে বেশিরভাগ গৃহবধূ নারী, অর্থাৎ তারা স্বামীর ছায়ায় থাকতে চাইতেন এবং স্বামীর ছায়াতেই থাকতেন। সেই রকম সময়কার কথা, যেখানে অরুন্ধতী দেবী মাধুরীর চরিত্রে অভিনয় করেছেন, যেখানে দেখানো হচ্ছে যে মাধুরী নিজের আত্মসম্মান বোধ নিয়ে রয়েছে। মাধুরী খুবই স্বাধীন চেতা, ব্যক্তিত্বময়ী এক মহিলা, যে কিন্তু তার স্বামীর ছত্রছায়ায় থাকতে নারাজ। এই ছবিতে আমরা অনিল চট্টোপাধ্যায়কে দেখি, এবং অসাধারণ অভিনয় অনিল চট্টোপাধ্যায় এই ছবিতে করেছিলেন। উত্তম কুমার, অরুন্ধতী দেবী এবং অনিল চট্টোপাধ্যায় এই তিনজনের অভিনয় অনবদ্য ছিল। এই শক্তিশালী অভিনয় শিল্পীর সাথে ছিল সুবোধ ঘোষের গল্প, যিনি ইতিমধ্যেই সফল প্রমাণিত করিয়ে দিয়েছিলেন, যেমন ঋত্বিক ঘটকের অযান্ত্রিক এবং বিমল রায়ের সুজাতা। তপন সিংহ সেই তালিকায় আরও একটি স্মরণীয় চলচ্চিত্র যোগ করলেন। 1964 সাল, সেই সময়টা উত্তম সুচিত্রা ছাড়া দর্শক আর কোনো জুটি আলাদা করে ভেবে নিতে পারত না। অরুন্ধতী দেবীর সাথে তার আগে উত্তম কুমার করেছিলেন বিচারক এবং ঝিন্দের বন্দি। 1959 সালে বিচারক এবং 1961 সালে ঝিন্দের বন্দি অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছিল। এরপর 1964 সালে এলো যতগৃহ। এই ছবিটি ছিল এক অন্য পর্যায়ের ছবি। এখানে গতানুগতিক রোম্যান্টিক চরিত্রে তাঁরা অভিনয় করেননি। সাক্ষাৎকার থেকে জানা যায়, উত্তম কুমার মন্তব্য করেছিলেন যে তিনি প্রত্যেক সহ অভিনেত্রীর সঙ্গে তার অভিনয়ের ধরন পরিবর্তন করেন। অরুন্ধতীর সঙ্গে তিনি মানিয়ে নেওয়ার জন্য একটু বুদ্ধিবৃত্তিক শৈলী গ্রহণ করেছিলেন। যতগৃহ ছবিতে সেই অভিনয় খুব স্পষ্টভাবে পরিলক্ষিত হয়। এখানে বিন্দুমাত্র আবেগপ্রবণতা ছাড়া প্রেমে পড়া এবং বিচ্ছেদের মধ্যে এক দম্পতির চরিত্রে অভিনয় করেছেন দুজনে। ছবিতে দেখা যায় শতদল ও মাধুরীর সংসার। উচ্চবিত্ত পরিবার, আর্থিক অনটনও নেই, অথচ সমস্যাটা এক জায়গায়, তা হলো এই সংসারে সন্তান নেই। দুর্ভাগ্যবশত মাধুরীর বন্ধ্যাত্ব ধরা পড়ে এবং তার স্বামী শতদল এই বাস্তবতাকে মেনে নিয়েছে
বাস্তবতাকে মেনে নেওয়ার সে আপ্রাণ চেষ্টাও করেছে, কিন্তু মাধুরী সেটা কিছুতেই মেনে নিতে পারলেন না। যে সংসার শুরু হয়েছিল গান কবিতার স্বপ্ন দিয়ে, সেই সংসারের সমাপ্তি ঘটল বিবাহ বিচ্ছেদে। এখানে কোনো কলহ, কোনো অশান্তি সেভাবে দেখানো হয়নি। দুজনের পারস্পরিক কথাবার্তার ভেতরে আমরা বুঝতে পারি যে দুজনের মধ্যে মনের বোঝাবুঝিটা ঠিকঠাক নেই। শতদল মাধুরীকে বোঝাতে পারলই না যে সন্তান ছাড়াও সংসার করা যায়। মাধুরী ছিল সুন্দরী, আত্মবিশ্বাসী, স্বাধীনচেতা এবং স্পষ্টভাষী। সে কখনো ধৈর্য হারায় না, একবারই শতদলের উপর গলা চড়ায়, তার জন্য ক্ষমাও চেয়ে নিয়েছে। তার ব্যক্তিত্ব এক ধরনের মার্জিত সংযম রয়েছে, যা তৎকালীন বাংলা বাণিজ্যিক ছবিতে এক স্বস্তিদায়ক ব্যতিক্রম ছিল। স্বামীকে সন্তান দিতে না পারার জন্য সে অপরাধ বোধে ভোগে এবং নিজের বন্ধ্যাত্বের কথা জেনে একদম মানসিকভাবে প্রস্তুত হয়েই যায় যে তিনি আর ওই সংসারে থাকবেন না। ঘর এবং ঘরোয়া জীবন চেয়েছিল, কিন্তু সন্তানের অভাব তার জন্য বিশেষভাবে বেদনাদায়ক ছিল। যখন অনেক বছর পর তাদের হঠাৎ করে স্টেশনের ওয়েটিং রুমে দেখা হয়, তখন থেকে আসলে এটাই হচ্ছে আমাদের প্রথম, কারণ সিনেমাটা পুরোটাই ফ্ল্যাশব্যাকে হয়েছে এবং শতদল তখন জিজ্ঞেস করে যে সে কেন বিয়ে করেনি। তখন মাধুরী জানায় যে যা আমি তোমাকে দিতে পারিনি তা অন্য কোনো পুরুষকেও দিতে পারবো না। এটা জেনে অন্য কোনো জীবনে জড়িয়ে পড়ার কোনো মানে হয় না। তার মনেই আসে না যে বিয়ে শুধু সঙ্গ দেওয়ার জন্য হতে পারে, এমনকি সন্তান ছাড়াও যদি সে নিজেই তার স্বামীকে এর পরামর্শ দেয় যে আবার যেন সে বিয়ে করে। সে তাকে শেষ অনুরোধ হিসেবে বলে একজন পুরুষ এভাবে আর চলতে পারে না। প্রশ্নটা এসে যায়, তাহলে একজন নারী কি এভাবে একাকী চলতে পারে? 60-এর দশকের এই প্রচলিত ধারণা, অর্থাৎ বিয়ে এও মাতৃত্ব, এইটা নিয়েই হচ্ছে দাম্পত্য সমস্যা। যেই সমস্যা শুধুমাত্র 60-এর দশকে নয়, আজকের আধুনিক যুগেও এই সমস্যা রয়েছে। তবে দর্শকের মনে যেটা থেকে যায় তা হলো দম্পতির সন্তানহীনতার যন্ত্রণার চেয়েও তাদের এই দূরত্ব, যোগাযোগের অভাব ও বিচ্ছেদের বেদনা। এটি মূলত একটি ভালোবাসা হারিয়ে যাওয়ার গল্প এবং তার সেই মর্মস্পর্শী রেশ যা দম্পতি অনুভব করে যে বিচ্ছেদের অত বছর পরেও একটি রেল স্টেশনের ওয়েটিং রুমে তাদের যখন হঠাৎ দেখা হয়, সেই অল্প সময় জীবনের নানা খুঁটিনাটি কথা আসে। মাধুরী অনায়াসে স্ত্রীর ভূমিকায় ফিরে এসে তার খাওয়া দাওয়া যত্ন নেয়, শতদলকে খাওয়ায়, এমনকি অতীতের মজার কিছু কথাও বলে। হঠাৎ করে মনে হয় তারা যেন আবার তাদের সেই জায়গায় ফিরে গেছে, কিন্তু ট্রেনের ভেসেল তাদের বাস্তবতায় ফিরিয়ে নিয়ে আসে। সেই ওয়েটিং রুমে দেখা হওয়ার পর মাধুরীর মন চাইছিল আবার যদি ফিরে যাওয়া যেত, কিন্তু সেটা হবে না, সে তা করবে না, কারণ যা আগে তাদের আলাদা করেছিল সেই কারণ আবার তাদের পথে বাধা হয়ে দাঁড়াবে। এভাবেই ভালো হয়েছে। এবং তারপরেই তারা দুজনে দুদিকের ট্রেনে উঠে পড়েন। প্রতীকীভাবে ছবিতে দেখানো হয় একজন ওয়েটার একটি বাসনপত্রের লম্বা সারিতে দুটি হুবহু একই রকমের একজোড়া কাপ ঝুলিয়ে রাখে। এই যৌতুকগৃহ ছবিতে মহানায়ক উত্তম কুমার খুব সংবেদনশীল এবং সংযত ও চাপা অভিনয় করেছেন। সম্পর্কের টানাপোড়েন এবং আবেগের উষ্ণতা সব কিছু অনবদ্যভাবে প্রকাশ করেছেন। এই ছবিতে উত্তম কুমার সংলাপ বলেন অনেক ধীরভাবে। দর্শকের মতে এই ধীরগতি ছবিকে একটু ভারী করে তোলে এবং মনোযোগ ধরে রাখা বেশ কঠিন হয়েছিল। ছবিটি মূলত একাকিত্ব এবং মানসিক দূরত্বের ওপর গল্প। ছবিটা দেখতে দেখতে দর্শকের মনে একটা আশার দানা বেঁধেছিল, যদি বা আবার মিল হয়, কিন্তু বাস্তবে মিল হলো না। দুজনে আবার দুজনের
পথে চলতে শুরু করলেন। এই ছবিতে অরুন্ধতী দেবী অসাধারণ অভিনয় করেছিলেন। তার চরিত্রে আত্মসম্মান, অভিমান এবং ভাঙা সম্পর্কের বেদনা অত্যন্ত সূক্ষ্মভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছিলেন। তিনি দেখিয়েছেন একজন নারীর অভ্যন্তরীণ সংগ্রাম এবং নীরব যন্ত্রণা। এই ছবির সবচেয়ে বড় চমক ছিল উত্তম কুমার একটি ভিন্ন চরিত্রে আসা। তিনি মূলত রোম্যান্টিক নায়ক হিসেবে জনপ্রিয় ছিলেন, কিন্তু তপন সিংহ তাকে এক সংযত অন্তর্মুখী চরিত্রে কাস্ট করেছিলেন, যা ছিল বেশ একটা বড় রিস্ক। অরুন্ধতী দেবীকে নেওয়া হয়েছিল শক্তিশালী আত্মমর্যাদা সম্পন্ন এক নারীর ভূমিকায়। তার অভিনয় ক্ষমতায় নিয়ে কিছু বলার নেই। এখানে তিনি অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন মাধুরীর জীবন যন্ত্রণা। এই ছবিতে খুব বড় চমক বা নাটকীয়তা নেই। সূক্ষ্ম আবেগ, বাস্তব পরিস্থিতি এবং অভিনেতাদের নিষ্ঠাই এই ছবির আসল শক্তি ছিল। ছবিটিতে আমরা দেখতে পাই যে সম্পর্ক ভেঙে যায়, নানা কারণে সম্পর্ক ভেঙে যায়, কিন্তু ভালোবাসা, প্রকৃত ভালোবাসা যদি থাকে তাহলে সম্পর্ক জোড়া নাও লাগতে পারে, কিন্তু ভালোবাসা থেকে যায়। ভাঙা সম্পর্কের আড়ালে ভালোবাসার আগুন কিন্তু জ্বলতে থাকে। উত্তম কুমার এবং অরুন্ধতীর অভিনয় মনে রাখার মতো। বাংলা চলচ্চিত্র যারা ভালোবাসে তাদের জন্য যতুগৃহ ছবিটি একদম মাস্ট ওয়াচ। ছবিটি দেখলে বোঝা যায় কিভাবে খুব সংযত, মার্জিতভাবে আবেগপ্রবণতাও দেখানো যায়, আবার কলহও করা যায়। 60-এর দশকের মতন সময় একজন নারী পুরুষের ছত্রছায়ায় না থেকে, সংসার না করে সম্পূর্ণভাবে নিজে স্বাধীনভাবে আলাদা হয়ে যাওয়া, সেই জায়গাটা দর্শকরা সেভাবে, সেই সময়ের দর্শকরা সেইভাবে নিতে পারেনি, এবং সেই কারণে ছবিটি বাণিজ্যিকভাবে যতটা সাফল্য লাভ করা উচিত ছিল ততটা লাভ করতে পারেনি। যদিও ছবিটি হচ্ছে টাইমলেস, 60-এর দশক নয়, 70-এর দশক, 80-র দশক, 90-র দশক এবং এখনকার সময়েও ছবিটি উপযোগী। বিয়োগান্তক ছবি হলেও বাংলা চলচ্চিত্রের দর্শকেরা এই ছবিটি চিরকাল মনে রাখবে শুধুমাত্র উত্তম কুমারের অভিনয় এবং অরুন্ধতী দেবীর অভিনয়ের জন্য।